আগামী 21শে জুলাই শহীদ দিবস কর্মসূচিকে সর্বাঙ্গীনভাবে সফল করতে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো ইটাহারে। বৃহস্পতিবার ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পথসারথী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই প্রস্তুতি সভা। এদিন পশ্চিমবঙ্গ তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশাররফ হোসেন কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেন। পাশাপাশি তিনি 21শে জুলাইয়ের গুরুত্ব তুলে ধরেন এবং ধর্মতলার সভায় সর্বাধিক সংখ্যায় যোগদানের জন্য নেতা কর্মীদের আহ্বান জানান। দলীয় সূত্রের খবর, এই বছর ইটাহার ব্লক থেকে প্রায় 5,000 কর্মী সমর্থকদের 21শে জুলাইয়ের সভায় নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস। সমস্ত স্তরের কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে শহীদ দিবস কর্মসূচিকে সফল করার নির্দেশ দেওয়া হয় দলীয়ভাবে। সভায় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি কার্তিক দাস, যুব তৃণমূলের ব্লক সভাপতি মোশাররফ হোসেন, মহিলা তৃণমূলের ব্লক সভানেত্রী পূজা দাস, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ সুন্দর কিস্কু সহ পাশাপাশি ব্লকের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা। 21শে জুলাইকে কেন্দ্র করে ব্লক পর্যায়ে একটি বড় প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে যাওয়ার জন্য আমাদের ইটাহারের কর্মী সমর্থক নেতৃত্বের মুখী উজ্জীবিত আছে। প্রচুর একটা বড় জনসমাগম এখান থেকে যায়, ইটাহার থেকে, রায়গঞ্জ স্টেশন থেকে, মালদা স্টেশন, বাজার থেকে, সব জায়গা থেকে যায়। এবছর একটু বাড়তি ব্যতিক্রমী 21শে জুলাই অনুষ্ঠিত হবে কলকাতাতে একটা মহাসমাবেশ, মহা জনপ্লাবন হবে। সেখানে জনতা জননেত্রী যে বক্তব্য দিবেন, আগামী 26-এর বিধানসভা ইলেকশনে যে রোড ম্যাপ উনি দেবেন, সেটা কর্মীরা শ্রবণ করে এসে সবাই মাঠে ময়দানে নেমে পড়বে। সেদিন 21শে জুলাই বিরাট একটা মহা নবজাগরণ সৃষ্টি হবে। তাতে এই যে ঢেউ সৃষ্টি হবে, এই ঢেউয়ে আমি মনে করি বাংলার যে অন্যান্য ছোটোখাটো বিরোধী দলরা আছে, বিশেষ করে বিজেপি, তারা একেবারে এই ঢেউয়ে, উত্তাল ঢেউয়ে ভেসে যাবে মনে করি। এটা মোটামুটি ধরুন যে প্রতি বছরে 4-4,500 মতো যায়। আমরা আজকে মিটিং করলাম, আশা করছি সেই রকমই সংখ্যাটা থাকবে। প্রতিটা অঞ্চলের প্রেসিডেন্ট চেয়ারম্যানরা মিটিং ডাকবেন, মিটিং করে তারা হিসেব তথ্য দেবেন। সে নিয়ে আমরা এই ট্রেনে এবং প্রাইভেট কারও অনেকগুলোতে সবাই যাবে। 3-4 মাস আগেই তৈরি হয়েছে স্কুল ভবন, কিন্তু সে স্কুল ভবন এখনো চালু করা সম্ভব হয়নি, কারণ স্কুল ভবনে যাওয়ার কোনো রাস্তা নেই। সরকারি জায়গা থাকলেও সেগুলি দখল করে স্থানীয়রা রয়েছে। একাধিকবার স্থানীয়দের বলার পরও দখল করে রাখা সরকারি জায়গা ফাঁকা করা হয়নি। অবশেষে বৃহস্পতিবার স্কুল ভবনে যাওয়ার রাস্তার ব্যবস্থা করতে এলাকার পরিদর্শন করলেন জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা। সরকারিভাবে ওই এলাকা পরিদর্শনের পরই সেখানে রাস্তা করার জন্য দ্রুত নির্দেশ দেওয়া হয়েছে। বালুরঘাট ব্লকের চকব্রেগু গ্রাম পঞ্চায়েতের কাটনা এলাকায় রয়েছে কাটনা সাঁতালি মিডিয়াম জুনিয়র হাই স্কুল। প্রায় বছর দুয়েক আগে এই এলাকায় স্কুল ভবন তৈরির কাজ শুরু হয়। প্রায় 3-4 মাস আগে সেই স্কুলের কাজ প্রায় শেষ হয়েছে, কিন্তু সেই স্কুলে এখনো চালু করা সম্ভব হয়নি। তার অন্যতম কারণ, স্কুলে যাওয়ার কোনো রাস্তা নেই। বর্তমানে যেখানে স্কুল রয়েছে তার চারপাশে হাঁটু সমান জল। সরকারি জায়গা দখল করে থাকা স্থানীয়দের একাধিকবার বললেও তারা সেই জায়গা দখল মুক্ত করেননি। অবশেষে আজ ওই এলাকা পরিদর্শনে যান সদর মহকুমা শাসক সুব্রত কুমার বর্মন, বালুরঘাটের বিডিও সম্বল ঝা, ডিএসপি চেয়ারম্যান সন্তোষ হাঁসদা, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার, জেলা সমগ্র শিক্ষা মিশনের আধিকারিক বিমল কৃষ্ণ গায়েন সহ অন্যান্য আধিকারিকরা। আপাতত ওই এলাকায় কারো কোনো অসুবিধা না করে স্কুলে যাতায়াতের জন্য রাস্তা করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুলে যাওয়ার রাস্তা হয়ে গেলে পরে স্কুল ভবন চালু করা হবে বলেই ডিপিএসসি চেয়ারম্যান সন্তোষ হাঁসদা জানিয়েছেন। একটি আদিবাসী জুনিয়র হাই স্কুল হয়েছে, তৈরি হয়েছে, কিন্তু এন্ট্রান্স নেই, যাওয়ার রাস্তা নেই। সেটা আজকে দেখতে এলেন, কী সমস্যা রয়েছে, এখন সেটা সমাধানের কী পথ দেখছেন? আমরা এখানে একটা কাটনা জুনিয়র হাই স্কুল সাঁওতালি মিডিয়াম একটা বিল্ডিং তৈরি হয়েছে। তো এখানে আমরা পঠন পাঠন শুরু করব এখানে। তো যেহেতু ওই জায়গাটায় এন্ট্রান্স আমরা পাচ্ছি না, এই জায়গাগুলোর সামনে দেখছেন প্রত্যেক যে জায়গাগুলো গভর্নমেন্ট ল্যান্ড, এখানে প্রত্যেকে অবৈধভাবে এখানে ওরা দখল করে রেখেছে। তো আমরা চেষ্টা করছি, দেখলাম আজকে যাতে জায়গাটা ঢোকা যায়, সেটার আমরা আজকে দেখলাম, যাতে এই এন্ট্রান্স পেয়ে গেলে আমরা সেই জায়গাটাতে স্কুলটাকে পঠন পাঠন শুরু করব। দেখি প্রশাসনের সঙ্গে কথা হলে, প্রশাসনের সমস্ত আধিকারিকরা এসেছিলেন, আমরা সঠিক সিদ্ধান্ত নিয়ে যারা জনপ্রতিনিধি আছে তাদের সঙ্গেও কথা বলে একটা সুরাহা যদি আমরা বের করতে পারি, সেটা খুব ভালো হবে আমাদের পক্ষে, প্রত্যেকেরই পক্ষে।
আমরা সেটার জন্য আমরা আজকে এসেছিলাম এখানে। স্কুলটা কি রেডি হয়ে গেছে? হ্যাঁ, ওটা একদম কমপ্লিট হয়েছে স্কুলটা। আমরা শুধুমাত্র এন্ট্রান্সে জায়গা পেলে আমরা টোটাল জুনিয়র হাই স্কুলে যারা স্টুডেন্টগুলো শিফট করে দেবো আমরা এখানে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে ইসলামপুরে নেতাজি সুভাষ মঞ্চে নতুন অডিটোরিয়াম নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা হলো বৃহস্পতিবার। নারকেল ফাটিয়ে ও পূর্ণ রীতি মেনে কাজের শুভ সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপুকুরের বিধায়ক গোলাম রব্বানী, ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, ইসলামপুর মহকুমা শাসক প্রিয়া যাদব, ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল সহ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বিভিন্ন আধিকারিক ও প্রকৌশলীরা। মন্ত্রী উদয়ন গুহ বলেন, এই অডিটোরিয়াম চালু হলে ইসলামপুর শহরের সংস্কৃতি প্রেমী মানুষেরা উপকৃত হবেন। এটি একটি বহু প্রতীক্ষিত প্রকল্প। কাজের জন্য 1.5 বছরের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তিনি আরো বলেন, আগে শিলাপাট স্থাপন করে কাজ শুরুর ঐতিহ্য থাকলেও বর্তমানে কাজ আগে শুরু হচ্ছে, পরে ফলক লাগানো হচ্ছে। এটাই উন্নয়নের বাস্তব রূপ। স্থানীয় বিধায়ক আব্দুল করিম চৌধুরী বলেন, আমি অত্যন্ত খুশি এই প্রকল্প পেয়ে। এটি শহরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। অপরদিকে গোয়ালপুকুরের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী কেন্দ্রের প্রতি আক্ষেপ প্রকাশ করে বলেন, কেন্দ্রের মন্ত্রী ও সাংসদরা অনেক টাকা পান, কিন্তু তাদের প্রকৃত কাজের হিসাব কোথায়? ডাঙ্গাপাড়া সেতু নির্মাণ প্রসঙ্গে মন্ত্রী উদয়ন গুহ জানান, ডিপিআর প্রকল্প প্রতিবেদন সম্পন্ন হয়েছে, কিছু প্রক্রিয়াগত কাজ বাকি রয়েছে। অনুমোদন মিললেই ডাঙ্গাপাড়া সেতুর কাজও শুরু হবে। নতুন অডিটোরিয়াম তৈরির মাধ্যমে ইসলামপুর শহরের সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে এক নতুন দিগন্তের সূচনা হবে বলেই মনে করছেন সবাই। জমি দিয়ে দেওয়া হয়েছে, আপনারা বলছেন সেটা হচ্ছে ফাইন্যান্সে অ্যাপ্রুভের জন্য গিয়েছে, কিন্তু সাম্প্রতিককালে দেখা গেছে যে ভোট বয়কট করার ডাক দিয়েছে যুব সমাজের। ওগুলো তো আবেগে, এটা একটা আবেগের ব্যাপার। অনেক দিন থেকে ওরা এটা বলছে, পারছে না, খানিকটা ক্ষোভ হতে দেখাতে পারে, কিন্তু ওসব থাকে না। ভোট আসলে পরে ওরাই সবার আগে গিয়ে যাদের জেতাবার তাদেরকে জেতানোর জন্য আরো বেশি করে রাস্তায় নামবে। ওগুলো নিয়ে কোনো চিন্তা নেই, কাজটা করতে হবে। একটা প্রশ্ন, অনেকগুলো উন্নয়নের কাজ হয়েছে, আপনি বললেনও, এই যে ব্রিজ সেটা মানে অ্যামাউন্ট স্যাংশন হয়ে আগামীতে মোটামুটি কতদিনের মধ্যে? এইটা আমি আবারও বললাম ধরে যে এটার একটা ডিটেল প্রজেক্ট রিপোর্ট মানে ডিপিআর করা হয়েছে, কত টাকা লাগবে সেটাও হয়েছে। যেহেতু আমাদের যতটা এখতিয়ার তার বাইরে ওটা চলে গেছে, সেই জন্য ওটা ফিনান্সে পাঠাতে হবে। ফিনান্সে একটু তদবির করে ধরে নিয়ে আসতে হবে যত তাড়াতাড়ি পারা যায়। করে হলে পরেই কাজটা আমরা টাকাটা, মানে ওরা শুধু আমাদের তো টাকা দেবে না, ওরা শুধু স্যাংশনটা দেবে, টাকা তো আমরাই খরচ করব। নেতাজি সুভাষ মঞ্চ কতদিনের মধ্যে কাজ সম্পূর্ণ হবে? ওটা 1.5 বছর ধরা আছে। 1.5 বছর মানে আজকের থেকে, মানে যেদিন ওয়ার্ক অর্ডার পেয়েছে, আজকের থেকে 7 দিন আগে ওয়ার্ক অর্ডার পেয়েছে, সেদিন থেকে 1.5 বছর সময় দেওয়া আছে। তবে ওরা কাজ করে ভালো, আগেই করবে। দমদমা ব্রিজ উদ্বোধন হলো আজকে, একবারে পুরোপুরি কমপ্লিট। দমদমা ব্রিজ কতটা গুরুত্বপূর্ণ ছিল? বেশ কয়েকটা অঞ্চলের লোকের সুবিধে হলো। একটা ব্লকের কয়েকটা জিপি, সেই জিপিগুলো বিভিন্ন বিধানসভার মধ্যে ভাগ আছে, সেগুলো অনেক মানুষের এখানে। আমার একটা রিকোয়েস্ট, উদয়ন দাকে, আমাদের এমআইসিকে আপনারা অনেকগুলো প্রশ্ন করলেন, এগুলো প্রশ্ন যদি এখানকার এমপিকে আর গত মন্ত্রী যে ছিলেন দেবশ্রী রায় চৌধুরী, উনি কি কি কাজ করেছেন ওনার খাতিয়ানটা জানার দরকার, আর কার্তিক পাল কি কি কাজ করে ওটা খাতিয়ানটা দরকার। এটা দরকার নেই ওদের। আমাদের ইসলামপুরে আরেকটা বড় সমস্যা আছে, এনবিডিডি থেকে এখানে হচ্ছে শ্মশান যেটা আছে সতীপুর শ্মশান, তার ইলেকট্রিক চুল্লি হয়েছিল, কিন্তু সেই দুটো অকেজো হয়ে গেছে। এবং এবার আমি একটা বলি, এইবার একটা না এবার আমি একটা বলি, চুল্লির ক্ষেত্রে একটা সমস্যা আছে। চুল্লি হচ্ছে 24 আওয়ার্স অন থাকতে হবে, না হলে পরে আমি হঠাৎ করে একটা ডেড বডি নিয়ে গিয়ে চুল্লিতে দেবো আর সেটা পুড়ে যাবে, সেটা হয় না। 24 আওয়ার্স ওটা চালাতেই হবে। এবং 24 আওয়ার্স যদি একটা চুল্লি চলে, মোটামুটি 1025 টাকা ইলেকট্রিকের বিল হয়। তার মানে মাসের শেষে 6 লাখ 7 লাখ টাকায়। আমার দিনহাটাতেও এই সমস্যা দেখা গেছে যে 6-7টা ডেড বডি যদি পার ডে হয় তবে গিয়ে ভায়াবিলিটি থাকবে, না হলে ভাবে না। আমি তো আর কাউকে মরতে বলতে পারি না যে মরুন, আমার এই চুল্লিটাকে চালুটা করবো। এই একই সমস্যা এখানেও আছে। তাহলে কি এখন যে বৈদ্যুতিক চুল্লি, তাহলে এটার অস্তিত্ব প্রায় আর না, আমি বলছি যে এটা সমস্যা আছে। এবার যদি কেউ দায়িত্ব নিয়ে বলে যে না বিদ্যুতের বিলটা আমরা মেটাবো, কি হয় না হয়,
তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে ওই যখন তৈরি করা হয়েছিল তখনও তো এখন যে বডি যায় তখনও সেই পরিমাণে ছিল। হ্যাঁ, একটা সরকারি এটার একটা প্রজেক্ট হয়েছিল, সেই প্রজেক্টের মাধ্যমে এটা হয়েছিল, কিন্তু তখন এটা অস্বীকার করা যাবে না, হয়তো এত ডিপলি এটাকে নিয়ে ভাবা হয়নি। কিন্তু মানে 6-7টা ডেড বডি যদি আমরা প্রত্যেক দিন সেখানে নিয়ে যাওয়া যায়, 5,000 টাকা করেও যদি চার্জ করা হয়, 30,000 টাকা এলে পারে, ওখানে 2টো লোক থাকবে, তার ইলেকট্রিকের বিল সব মিলিয়ে এটা না হলে টাকাটা আসবে কোথায়? এবার পৌরসভা যদি বলে যে যা ডেড বডি আসুক, কোনো ক্ষতি নেই, আমরাই চালাবো, বা কোনো দপ্তর বন্ধই হতো, কোনো দপ্তর বিদ্যুৎ বিল এত আসছে, সেখানে কি সোলার সিস্টেমের ব্যবস্থা করা যেত? এটা সোলার সিস্টেমে অত টানবেই না। জেলা যুব তৃণমূলের ডাকে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা চলাকালীন ভরা মঞ্চে একে অপরের দিকে আঙুল উঁচিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন বর্ষিয়ান বিধায়ক এবং জেলা তৃণমূল মুখপাত্র। যখন মঞ্চ থেকে দলের ঐক্য নিয়ে বড়াই করছেন জেলা তৃণমূল সভাপতি, তখন এই ধরনের ছবি সামনে আসতেই অস্বস্তি বেড়েছে শাসক শিবিরে। যদিও তর্কের কারণ এবং এই ঘটনা নিয়ে মুখ খুলতে চায়নি নেতৃত্ব। তীব্র কটাক্ষ বিজেপির, শুরু হয়েছে তরজা। আজ বৃহস্পতিবার মালদা জেলা যুব তৃণমূলের পক্ষ থেকে মালদা কলেজ অডিটোরিয়ামে 21শে জুলাই নিয়ে প্রস্তুতি সভার ডাক দেওয়া হয়। যুব তৃণমূল সভাপতি পরিবর্তন হওয়ার পর এটাই ছিল জেলা যুব তৃণমূলের প্রথম বড় কর্মসূচি। প্রসেনজিৎ দাসের ডাকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে যুব নেতা কর্মীরা আসেন। অডিটোরিয়ামে তিল ধারণের জায়গা ছিল না, অনেককে জায়গা না পেয়ে বাইরে অপেক্ষা করতে হয়। অন্যদিকে মঞ্চতেও ছিল ঐক্যবদ্ধ ছবি। জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, চেয়ারম্যান চৈতালি সরকার, রাজ্যসভার সাংসদ মৌসুম নূর, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষেন্দু নারায়ণ চৌধুরী, মানিকচকের বিধায়ক সাবিত্র মিত্র সহ জেলা তৃণমূলের সমস্ত শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিল এদিন। নেতৃত্বরা প্রত্যেকে এই ছবি এবং ভরা অডিটোরিয়াম দেখে ঐক্যের বার্তা দেয়। জেলা তৃণমূল সম্পূর্ণ ঐক্যবদ্ধ আছে এই দাবি করে তারা, কিন্তু তার মাঝেই ঘটে ছন্দপতন। মঞ্চে তখন বক্তব্য দিচ্ছিলেন কৃষেন্দু নারায়ণ চৌধুরী। তার বক্তব্য চলাকালীন রতুয়ার বর্ষিয়ান বিধায়ক সমর মুখার্জির সঙ্গে তর্কে জড়িয়ে পড়তে দেখা যায় জেলা তৃণমূল মুখপাত্র আশিস কুণ্ডুকে। একে অপরের দিকে আঙুল উঁচিয়ে কথা বলেন তারা, যে ছবি অভ্যন্তরের দ্বন্দ্ব প্রকট করেছে। যদিও এই নিয়ে এখনো মুখ খোলেননি জেলা নেতৃত্ব, কটাক্ষ করতে ছাড়েওনি বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিসিশন ফাইনাল, একটাই নেত্রী, একটাই নেতা, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। এটা তৃণমূলের সংস্কৃতি। একজন প্রবীণ বিধায়ক, বেশ কয়েকবারের বিধায়ক, তাকে এইভাবে অপমান করা, মারার কথা বলা, এটা খুব দুর্ভাগ্যজনক। আমি তো কোথায় দেখলাম আপনি যখন ছিলেন না, আপনি পড়ে এসেছেন। না না, এই ছবিটা তো না ভাইরাল হচ্ছে তো সবার মোবাইলে। ভাইরাল হচ্ছে না, সমরদা ওর সাথে ইয়ার্কি মেরেছে, ওই ইয়ার্কি না না, বলছি যে বললেন যে টিকিট নিয়ে যে কোনো মানে ওর খাস জমি হয়ে গেছে, টিকিট পাবে না, ধরে নিচ্ছে দেখে ওটাই উনি বলছেন, বয়স হয়ে যাচ্ছে, উনি যা বলছেন কি এরকম কোনো খারাপ কিছু নয়। যার এলাকাতে যে কেউ যেতে পারে, এটা কাউকে খেলা জায়গা নয়, সবাই কি বলতে পারে আমি তো শুনি না। কিন্তু কেমন একটা দেখাচ্ছিল, আমি মিটিং নিয়ে ব্যস্ত ছিলাম, মিটিং নিয়ে কথা বলছিলাম, অন্য ব্যাপার আমি জানি না। না সমরদা এরকম ওটাও তো দেখলাম না। না না, নিজের মানে বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে আমার খাস জমি, যে কেউ ঢুকে যাচ্ছে ওখানে। খাস জমি কাউরি পার্সোনাল হয় না। না ওর তাহলে কি ওর জমিতে মানে আতঙ্কে ভুগছে সমরদা? না না, এরকম কিছু নাই। দল যাকে চিন্তা করবে সেইভাবে। সমরদা কি আতঙ্কে আছে? আমি এটা বলতে পারি। এর সাথে আপনাদের মুখপাত্রের তর্কাতর্কি চলছে, এমনকি আঙুল নামিয়ে কথা বলুন, গাল লাল করে দেবো, এমন একটা শব্দ আসলো, এটা কি সমীচীন? দেখুন, আমি বিষয়টি শুনিনি, বা আমি দলের ওই মিটিংয়ে ছিলাম, কিন্তু আমি কাজ করছিলাম, আমার চোখে এটা দৃশ্যমান হয়নি। তবে যাই ঘটে থাকুক না কেন, এই ঘটনা আমাদের দলের কাম্য না। একটা বিষয় হচ্ছে যে সমর মুখোপাধ্যায় বহু পরীক্ষিত নেতা, দলের চেয়ারম্যান, দলের সহসভাপতি, প্রবীণ বিধায়ক, যাকে মমতা ব্যানার্জিও শ্রদ্ধা করেন, অভিষেক ব্যানার্জিও শ্রদ্ধা করেন। সেই বিধায়কের সঙ্গে কোনো যদি আমাদের তরুণদের কোনো মতান্তর হয়, সেটা আলোচনার মধ্যে মিটিয়ে নেওয়া উচিত। এরকম কোনো প্রকাশ্য কথা বলা দলের রীতিনীতির বিরুদ্ধে বলে আমি মনে করি। দেখুন, সমর মুখোপাধ্যায় আমাদের দলের অত্যন্ত প্রবীণ বিধায়ক এবং উনি রতুয়ার বিধায়ক।
উনি রতুয়ার বিধায়ক, তো দলে কে টিকিট পাবে না পাবে সেটা ঠিক করবেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যুব তৃণমূলের মিটিং চলছিল, সেখানে আমরাও খবর পেয়েছি, তবে মঞ্চের উপরে এই ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয়। সমরদা অত্যন্ত সিনিয়র লিডার, এটা দলের জেলা সভাপতি বলবেন এবং রাজ্য নেতৃত্ব বিষয়টি নিশ্চয়ই দেখছেন, সেটা ওনারা বলবেন। কিন্তু এটা একজন সিনিয়র, একজন 80 বছর বয়স্ক, তাকে খাবড়ে দেওয়ার মতো এরকম ধরনের শব্দ উচ্চারণ না, এই ধরনের হাত তুলে দেখুন, মালদা জেলায় তৃণমূল কংগ্রেস বিগত দিনে বেশ কিছু ঘটনা ঘটেছে, সেগুলো সবটাই দল জানে। দল হয়তো সাংগঠনিক কিছু পরিবর্তন করেছে, তবে আমি আবারও বলছি তৃণমূল কংগ্রেসের অত্যন্ত সিনিয়র লিডার সমর মুখার্জি এবং প্রবীণ বিধায়ক, তার সাথে যারা এই ঘটনা করেছে সেটা রাজ্য নেতৃত্ব এবং তৃণমূলের জেলা সভাপতি দেখবে। মানে এটা নিয়ে প্রয়োজনীয় তদন্ত হবে, বাকি সেটা তৃণমূলের জেলা সভাপতি এবং রাজ্য নেতৃত্ব এটা দেখবে, তারা এটা উত্তর দেবে। যেহেতু আপনার নেতৃত্বে অবশ্যই দেখুন, তৃণমূল যুব কংগ্রেসের সাংগঠনিক বৈঠক ছিল 21শে জুলাইয়ের প্রস্তুতি সভাকে কেন্দ্র করে। আমরা যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বর পাশাপাশি জেলার যারা নেতৃত্ব বিধায়ক সবাইকেই ডেকেছি। এবার যদি কারোর সাথে ব্যক্তিগতভাবে কিছু ঘটে থাকে এটা তো সংগঠনের দায় নয়, তাও যখন এটা ঘটেছে, আমি আবারও বলি রতুয়ার প্রবীণ তৃণমূল বিধায়ক, উনি আমাদের দলের অত্যন্ত সিনিয়র লিডার, ওনার সাথে যদি এরকম কোনো কিছু ঘটনা ঘটে থাকে এটা দলকে রিপোর্ট হয়েছে, দলের রাজ্য নেতৃত্ব এবং তৃণমূলের জেলার মালদা জেলার সভাপতি এর উত্তর দেবেন। দীর্ঘ 10 বছর অবহেলায় পড়ে থাকা কমিউনিটি টয়লেটের উদ্বোধন হলো আজ। রায়গঞ্জ পৌরসভা 18 নম্বর ওয়ার্ডে জিএসএফপি বিদ্যালয়ের নিকটে 2015 সালে নির্মিত হয়েছিল একটি কমিউনিটি টয়লেট, যে সময় রায়গঞ্জ পৌরসভা চেয়ারম্যান ছিলেন মহিন সেনগুপ্ত। গত 10 বছরে আগে সেখানে কমিউনিটি টয়লেট নির্মিত হলেও তা উদ্বোধন হয়নি। গত কিছুদিন আগে পশ্চিমবঙ্গ সংবাদ পিএসএ এই খবর সম্প্রচারিত হয়, তারপর নড়েচড়ে বসেন ওই ওয়ার্ডের কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণী। আজ সেই কমিউনিটি টয়লেটের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়, যার উদ্বোধন করেন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস। উপস্থিত ছিলেন উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, মণ্ডলীর সদস্য সাধন বর্মন, প্রদীপ কল্যাণী সহ আরো অন্যান্যরা। 18 নম্বর ওয়ার্ডে রায়গঞ্জ জিএসএফপি স্কুলের এখানে কমিউনিটি টয়লেটের ওপেনিং করা হলো। কেন এটা কি করবে? এই টয়লেটের বিশেষ প্রয়োজন ছিল, কারণ এখানকার যে লোকাল ব্যবসায়ী বন্ধুরা আছেন এবং এখানে প্রাইমারি স্কুল আছে, তার গার্জেনরা যারা আসেন তাদের মানে বাথরুম টয়লেটের প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হতো। 2000 আপাতত এটা ফ্রি করে রাখছি, মেনটেন্যান্সের জন্য কিছুদিন করে এটাকে পেয়ার ইউজ হিসেবে আমরা 2015 সালে মোহিত সেনগুপ্ত এটা করেছিলেন, তারপরে আর চলেনি। না, উনি পুরা কমপ্লিট করেননি, অর্ধেক করে ছেড়ে দিয়েছেন। তারপরে আমরা মাঠে পৌরসভা এটাকে এসে পুনরূপ দিয়েছে। 2017 সাল থেকে 2025 এত দেরি হলো কেন? এতদিন আমাদের জানা ছিল না। তারপরে সূত্রের মারফত আমরা খবর পেয়ে এটাকে তত্ত্বাবধান করি, তখন এটাকে দেখে অর্ধমূল্য হয়ে যাচ্ছে। তারপরে পৌরসভা পৌর প্রশাসকের মিটিংয়ে আবেদন জানাই, তিনি বলেন তুমি এটাকে কাজটা সম্পন্ন করে পাবলিকে হ্যান্ডওভার করে দাও। মন্টু দত্ত। আপনি কি এখানেই ব্যবসায়ী? বলছি যে আজকে দীর্ঘদিন বাদে 2015 সালে এই শৌচালয় মোহিত সেনগুপ্ত উদ্বোধন করেছিলেন, তারপরে সেটা রানিং হয়নি। আজকে 2025 সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেই টয়লেট খবর করার পরে সেই টয়লেট উদ্বোধন হচ্ছে এবং পৌর প্রশাসক থেকে পৌরসভার কোঅর্ডিনেটর থেকে তারা নড়ে চড়ে বসেছিল। আজকে উদ্বোধন হচ্ছে, কি বলবেন? ভালো জিনিস, এটা বহুদিন থেকে বন্ধ ছিল, আজকে এটা উদ্বোধন হবে। এটা সবার জন্য খুলে দিলে পরে ভালোই হবে। ব্যবসায়ীরা তো খুব বিপর্যস্তের মধ্যে ছিল একটা সময়। আমরা তো বহুদিন করেছি। কেন এদত অঞ্চলে কোনো টয়লেট বা কোনো কিছু নেই? নাই, আমাদের খুবই অসুবিধা হচ্ছে। এখানকার যে কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণী, তিনি আমরা যেটা জানতে পারলাম যে ব্যবসায়ীদের হাতেই চাবিটা তুলে দেবে, যাতে করে তারা কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন না হয়। সেই জায়গায় দাঁড়িয়ে কেমন লাগছে আজকে? ভালো লাগছে।